হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গেম প্ল্যান এফসি। তো আগামীকাল বিকেল 5টা থেকে আইএসএল এর একটি অত্যন্ত হাই ভোল্টেজ ম্যাচে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টস এবং ওড়িশা এফসি একে অপরের মুখোমুখি হতে চলেছে। তো সেই ম্যাচটা যদি মোহনবাগান জিতে যায় তাহলে কিন্তু তারা আইএসএল এর পয়েন্টস টেবিলে ফার্স্ট পজিশনে চলে যাবে। অপরদিকে যদি ম্যাচটা ড্র হয় বা ওড়িশা এফসি জিতে যায় তাহলে কিন্তু তারা আইএসএল এর পয়েন্টস টেবিলের টপ পজিশনটা তাদের সেটা বজায় রাখতে পারবে। সুতরাং বলাই যায় একটা দল চেষ্টা করবে আইএসএল এর টপে যাওয়ার, অপর একটা দল চেষ্টা করবে তাদের টপ পজিশনটাকে বজায় রাখার। তো সেই ম্যাচ নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আগামীকালকের ম্যাচে ওড়িশা এফসির এগেনস্টে মোহনবাগান সুপার জায়ান্টসের কি স্টার্টিং 11 হতে পারে সেই নিয়েও কিন্তু আলোচনা করব, ম্যাচটার ম্যাচ প্রিভিউ করব। অপরদিকে গতকাল আইএসএল এ কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে ইস্ট বেঙ্গল এফসি মুখোমুখি হয়েছিল জামশেদপুর এফসির, যে ম্যাচটা কিন্তু ইস্ট বেঙ্গল জামশেদপুর এফসির কাছে 2-1 গোলে হেরে যায়। তো সেই ম্যাচটার ম্যাচ রিভিউ করব, দুটো ম্যাচ আলাদা আলাদা করে আলোচনা করব এই ভিডিওতে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ করো না। মূল আলোচনায় যাব, তবে তার আগে যেমনটা রোজ বলে থাকি, যারা এই চ্যানেলে নতুন এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে অলে ক্লিক করে দিও। প্রথমে যদি আগামীকাল বিকেল 5টা থেকে আইএসএল এর যে ম্যাচটা রয়েছে মোহনবাগান সুপার জায়ান্টস ভার্সেস ওড়িশা এফসি, সেই ম্যাচটা নিয়ে কথা বলি। তো সেই ম্যাচটা মোহনবাগানের কিন্তু অ্যাওয়ে ম্যাচ এবং দারুণ জমজমাট একটা ম্যাচ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, যেখানে মোহনবাগান কিন্তু তাদের লাস্ট 3টে ম্যাচ জিতেছে। একটা উইনিং মোমেন্টাম কিন্তু তারা বজায় রাখতে চাইবে। লাস্ট 3টে ম্যাচের মধ্যে একটি ম্যাচে তারা নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এগেনস্টে পিছিয়ে পড়েও নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কে 4-2 গোলে হারিয়েছিল। একটি ম্যাচে তারা এফসি গোয়ার মাঠে গিয়ে 1-0 গোলে হারায়, যেখানে তারা এফসি গোয়ার আনবিটেন রানটাকে থামিয়ে দিয়েছিল। আরও একটি ম্যাচে হায়দ্রাবাদ এফসি কে ডমিনেট করে 2-0 গোলে হারিয়েছিল। সুতরাং দারুণ ফর্মে দারুণ ছন্দে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টস রয়েছে। অপরদিকে ওড়িশা এফসির কথা যদি বলি, ওড়িশা এফসিও কিন্তু ভালো ফর্মে রয়েছে। তারা কালিঙ্গা সুপার কাপ 2024-এর রানার আপ হয়েছে। এছাড়াও এই মুহূর্তে আইএসএল এর পয়েন্টস টেবিলে কিন্তু ওড়িশা এফসি টপ পজিশনে রয়েছে। সুতরাং দুটো দলই কিন্তু দারুণ ছন্দে রয়েছে। এছাড়াও এই ম্যাচটা কিন্তু আরো জমজমাট হতে চলেছে, কারণ দুই দলের যে দুই কোচই কিন্তু ইন্ডিয়ান ফুটবল সার্কিটের লব্ধ প্রতিষ্ঠ কোচ। একদিকে যেমন মোহনবাগান সুপার জায়ান্টসের কোচ অ্যান্টোনিও লোপেজ হাভাস, অপরদিকে ওড়িশা এফসির কোচ সার্জিও লোবেরা। তো দেখা যাক এই দুই মাস্টার ট্যাকটিশিয়ানের ট্যাকটিক্স স্ট্র্যাটেজি কেমন থাকে আগামীকালকের ম্যাচের জন্য, কার ট্যাকটিক্স কার স্ট্র্যাটেজি কালকে বাজিমাত করে। তো সেটাই এখন দেখার। তো মোহনবাগানের কথা যদি বলি, মোহনবাগানের কিন্তু ম্যাক্সিমাম জিনিসই এখন পজিটিভ দিকে এগোচ্ছে। জনি কাউকোর ইনক্লুশন মোহনবাগান টিমে কিন্তু দারুণভাবে কাজ করেছে। এছাড়াও আনওয়ার আলী চোট থেকে ফিরে আসা, লিস্টন কোলাসোর কার্ড সমস্যা মিটিয়ে ফিরে আসা, গোল করা, অভিষেক সূর্যবংশী, দীপেন্দু বিশ্বাসের মতো জুনিয়র প্লেয়ারদের ভালো ফুটবল খেলা। এছাড়াও ব্র্যান্ডন হ্যামিলও শোনা যাচ্ছে যে আস্তে আস্তে উনিও কিন্তু ফিট হয়ে উঠছেন। জানি না হয়তো আগামীকালকের ম্যাচটা তিনি খেলবেন না, হয়তো রিস্ক নেওয়া হবে না, বাট তিনি যে সুস্থ হয়ে উঠছেন আস্তে আস্তে এটাও কিন্তু একটা পজিটিভ সাইন। হয়তো রিজার্ভ বেঞ্চে থাকতে পারেন আগামীকালকের ম্যাচের জন্য। দিমিত্রি পেট্রাটোস নতুন করে কিছু বলার নেই, প্রত্যেকটা ম্যাচে দারুণ ফুটবল খেলছেন। মনবীর সিং দারুণ ফুটবল খেলছেন। তো দারুণ ফর্মে কিন্তু মোহনবাগান এই মুহূর্তে রয়েছে, অনেকগুলো পজিটিভ দিক কিন্তু রয়েছে। অপরদিকে যদি আমি ওড়িশার কথা বলি, ওড়িশা এফসিও কিন্তু দারুণ খেলছে। আমি যেমনটা আগেই বললাম, তাদের যে দুই স্ট্রাইকার দিয়েগো মরিসিও এবং রয় কৃষ্ণা দারুণ ফর্মে রয়েছেন। ইসাকা রালতে বলে প্লেয়ারটা কিন্তু দারুণ খেলছেন। ডিফেন্সে মোর্তাদা ফল রয়েছেন, কার্লেস ডেলগাডো রয়েছেন, দারুণ খেলছেন সবাই। একটা জিনিস কিন্তু আগামীকালকের ম্যাচে ওড়িশা এফসি কে ভোগাতে পারে মোহনবাগানের এগেনস্টে, সেটা হচ্ছে আহমেদ জাহু কিন্তু আগামীকালকের ম্যাচটা খেলতে পারবেন না, কারণ তার কার্ড সমস্যা রয়েছে। 4খানা হলুদ কার্ড কিন্তু তার হয়ে গিয়েছে এবং তার জন্য কিন্তু আগামীকালকের এই ভাইটাল ম্যাচটাই কিন্তু ওড়িশা এফসি আহমেদ জাহুর সার্ভিস পাবে না মোহনবাগান সুপার জায়ান্টসের এগেনস্টে। তো এটা কিন্তু ভোগাতে পারে, দেখতে হবে ওড়িশা এফসি কোচ সার্জিও লোবেরা কিভাবে এই জিনিসটা মেকআপ দেন। তো এবার যদি স্টার্টিং 11-এর কথায় আসি, প্রথমে যদি বলি মোহনবাগান সুপার জায়ান্টসের স্টার্টিং 11 আগামীকালকের ম্যাচের জন্য ওড়িশা এফসির এগেনস্টে কি হতে পারে। তো আমরা লাস্ট কয়েকটা ম্যাচ মোহনবাগান সুপার জায়ান্টসকে কিন্তু 3 ডিফেন্সে খেলতে দেখছিলাম। তার অন্যতম একটা কারণ যেটা আমার মনে হয়েছিল যে আনওয়ার আলী ইনজার্ড ছিলেন, ব্র্যান্ডন হ্যামিল ইনজার্ড ছিলেন, তার কারণে হয়তো মোহনবাগান 3 ডিফেন্সে খেলছিল, যেখানে দীপেন্দু বিশ্বাস ভালো ফুটবল খেলছিল সুভাশিস বোস এবং হেক্টর ইউসদের সাথে। বাট এখন আনওয়ার আলী কিন্তু ফিট হয়ে গেছেন। মোহনবাগান কোচ অ্যান্টোনিও লোপেজ হাভাস যদি চান তিনি কিন্তু আবার 4 ডিফেন্সেও নিজের টিমকে খেলাতে পারেন। তবে আমার মনে হয় 3 ডিফেন্স যখন ভালো খেলছে, 3 ডিফেন্সে যখন দল ভালো খেলছে, 3 ডিফেন্সটাই রাখা উচিত আগামীকালকের ম্যাচের জন্য ওড়িশা এফসির এগেনস্টে। বাকিটা অবশ্যই নির্ভর করছে মোহনবাগান কোচের ওপর। তো
3-5-2 যদি এই ফরমেশনে প্রথমে আমরা ভাবি যে মোহনবাগানের স্টার্টিং 11 কি হতে পারে আগামীকালকের ম্যাচের জন্য, তো গোলে অবশ্যই বিশাল কাইত থাকবেন। 3জন ডিফেন্ডার হিসাবে শুভাশিস বোস, হেক্টর ইউস্তে এবং তার সাথে সাথে হয়তো আগামীকালকের ম্যাচের জন্য আমরা আনওয়ার আলীকে দেখতে পারি। দীপেন্দু বিশ্বাস যথেষ্ট ভালো ফুটবল খেলেছে, বাট হয়তো যেহেতু একটা ভাইটাল ম্যাচ, এতটা একটা ইম্পর্টেন্ট ম্যাচ, হয়তো আমরা আনওয়ার আলীকে প্রথম থেকেই দেখতে পারি। তো সেক্ষেত্রে হয়তো এই 3জন ডিফেন্ডার শুরু করবেন আগামীকালকের ম্যাচের জন্য স্টার্টিং 11-এ। এরপর যদি আমি 2জন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডারের কথা বলি, সেখানে হয়তো জনি কাউকোর সাথে আমরা অভিষেক সূর্যবংশী বা অনিরুদ্ধ থাপাকে দেখতে পারি। আমি অভিষেককে চাইবো, কারণ অভিষেক কিন্তু ভালো ফুটবল খেলছেন লাস্ট কয়েকটা ম্যাচ ধরে। 2 উইং ব্যাকে হয়তো আমরা মনবীর সিং এবং তার সাথে সাথে লিস্টন কোলাসোকে দেখতে পারি। এছাড়াও কিন্তু হয়তো লিস্টন কোলাসোর জায়গায় আমরা আশিস রায়কে প্রথম থেকে দেখতে পারি। সেক্ষেত্রে হয়তো লিস্টন কোলাসো বেঞ্চে থাকবেন, পরবর্তীকালে হয়তো তাকে মাঠে নামানো হতে পারে। সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে কিন্তু অবশ্যই সাহাল আব্দুল সামাদ থাকবেন এবং স্ট্রাইকার হিসাবে 2জন স্ট্রাইকার হিসাবে দিমিত্রি পেট্রাটোসের সাথে আইদার সাদিকু আর জেসন কামিংস থাকবেন। এবার যদি মোহনবাগান 4 ডিফেন্সে যায়, গোলে অবশ্যই বিশাল কাইত। যদি 4-2-3-1 এই ফরমেশনে মোহনবাগান যায়, তাহলে 4 ডিফেন্সে অবশ্যই সেন্টার ব্যাক হিসাবে হেক্টর ইউস্তে এবং আনওয়ার আলী ফিট থাকলে আনওয়ার আলী, লেফট ব্যাক হিসাবে শুভাশিস বোস, রাইট ব্যাক হিসাবে হয়তো আশিস রায় বা রাজ বাসফোরকেও আমরা দেখতে পেতে পারি। 2জন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে জনি কাউকোর সাথে আইদার অনিরুদ্ধ থাপা আর অভিষেক সূর্যবংশী। সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে সাহাল আব্দুল সামাদ, 2 উইং দিয়ে দিমিত্রি পেট্রাটোস এবং মনবীর সিং, এবং স্ট্রাইকার হিসাবে কিন্তু জেসন কামিংস আর আরমান্দো সাদিকু। সেক্ষেত্রে হয়তো জেসন কামিংসের শুরু করার চান্সটা বেশি, কারণ তিনি লাস্ট ম্যাচে গোল পেয়েছিলেন, অ্যাসিস্টও করেছিলেন। তো দেখা যাক এবার মোহনবাগান সুপার জায়ান্টস আগামীকাল ম্যাচে কোন 11 জন ফুটবলারকে নিয়ে মাঠে নামে, কোন ফরমেশন নিয়ে মাঠে নামে, তো দেখতে হবে, সেদিকে আমাদের নজর রাখতে হবে। এবার যদি ওড়িশা এফসির স্টার্টিং 11 নিয়ে কথা বলি, ওড়িশা এফসির স্টার্টিং 11-এ আমি যেমনটা আগেই বলেছি, আহমেদ জাহু কিন্তু ওড়িশা এফসির জন্য অ্যাভেলেবেল থাকবেন না আগামীকালকের ম্যাচে। তো গোলে অবশ্যই ওড়িশা এফসির হয়ে অমরিন্দর সিং শুরু করবেন 2জন সেন্টার ব্যাক হিসাবে। মোর্তাদা ফলের সাথে হয়তো আমরা কার্লোস ডেলগাডোকে দেখতে পেতে পারি। যদি কার্লোস ডেলগাডো খেলেন, তাহলে হয়তো সেক্ষেত্রে আমরা সাই গডার্ডকে মিডফিল্ডে দেখতে পাবো না স্টার্টিং 11-এ। যদি সাই গডার্ড খেলেন, তাহলে হয়তো আমরা মোর্তাদা ফলের সাথে নরেন্দ্র গেহলটকে দেখতে পারি সেন্টার ব্যাক হিসাবে। রাইট ব্যাক হিসাবে আমের আনওয়ার্ডে, লেফট ব্যাক হিসাবে জেরি। যদি 4-3-3 এই ফরমেশনে যায় ওড়িশা এফসি আগামীকালকের ম্যাচের জন্য, তাহলে হয়তো 3জন মিডফিল্ডার হিসাবে সেখানে আমরা পুইটিয়া, তার সাথে লেনি রড্রিগেজ এবং প্রিন্সটন রেবেলোকে দেখতে পারি, এবং 3জন স্ট্রাইকার, যেখানে একদম 3জন স্ট্রাইকার নয়, একজন রাইট উইঙ্গার একজন লেফট উইঙ্গার থাকবেন। সেখানে রাইট উইং থেকে হয়তো রয় কৃষ্ণা, লেফট উইং থেকে ইসাক আরালতে দারুণ ফুটবল খেলছেন, এবং স্ট্রাইকার পজিশনটায় একেবারে ফ্রন্টে কিন্তু থাকবেন ডিয়েগো মরিসিও। এবার যদি দেখা যায় যে মোর্তাদা ফলের সাথে নরেন্দ্র গেহলট সেন্টার ব্যাকে শুরু করলেন, সেক্ষেত্রে কিন্তু আমরা সাই গডার্ডকে মিডফিল্ডে দেখতে পারি। সেক্ষেত্রে হয়তো প্রিন্সটন রেবেলো বা হয়তো পুইটিয়া বা লেনি রড্রিগেসের মধ্যে কাউকে বেঞ্চে বসতে হতে পারে। তো এরকমটা কিছুটা হতে পারে ওড়িশা এফসির স্টার্টিং 11 আগামীকালকের ম্যাচের জন্য। এবার দেখা যাক, ম্যাচটা কিন্তু একটা জমজমাট ম্যাচ হবে, এটুকু আমরা এক্সপেক্ট করতেই পারি, কারণ দুটো ভালো টিম যখন একে অপরের মুখোমুখি হয়, একটা ভালো ম্যাচ যে আমরা দেখতে পেতে পারি, সেটার এক্সপেকটেশন সবসময়ই থাকে। এবং কালকের ম্যাচটা আরো ইম্পর্টেন্ট, কারণ এই দুটো টিমের মধ্যে কিন্তু লিগ শিল্ড জয়ের একটা কম্পিটিশন চলছে। শুধুমাত্র এই দুটো টিম নয়, এর সাথে গোয়া রয়েছে, মুম্বাই সিটি এফসি রয়েছে। বাট এই দুটো টিমের মধ্যে যে টিমটা কালকে জয়লাভ করবে, তারা কিন্তু কিছুটা এগিয়ে যাবে আইএসএল এর লিগ শিল্ড জয়ের ক্ষেত্রে। মোহনবাগান জিতলে কিন্তু মোহনবাগান 1 নম্বরে পৌঁছে যাবে আইএসএল এর পয়েন্টস টেবিলে, একটা দারুণ অ্যাডভান্টেজ কিন্তু তারা পেয়ে যাবে। অপরদিকে যদি ওড়িশা এফসি জিতে যায়, তাহলে কিন্তু তারাও একটা দারুণ অ্যাডভান্টেজ জায়গায় চলে যাবে। তারা অলরেডি এখন আইএসএল এর পয়েন্টস টেবিলে 1-এ আছে, এবং তাদের জায়গাটা তারা আরো শক্তপোক্ত করবে এবং 1 নম্বরেই কিন্তু থেকে যাবে। তো আমরা তাকিয়ে থাকবো এই ম্যাচের দিকে। তো এরপর যদি গতকাল আইএসএল এর যে ম্যাচটা ছিল ইস্ট বেঙ্গল এফসি বনাম জামশেদপুর এফসি, সেই ম্যাচ নিয়ে কথা বলি, তো ইস্ট বেঙ্গলের সেটা অ্যাওয়ে ম্যাচ ছিল, সেটা কিন্তু তারা 2-1 গোলে হেরে গেছে জামশেদপুর এফসির কাছে। ফার্স্ট হাফে কিন্তু ইস্ট বেঙ্গল 1 গোলে এগিয়ে গিয়েছিল, একেবারে ফার্স্ট হাফের শেষের দিকে নন্দকুমার গোল করে ইস্ট বেঙ্গলকে এগিয়ে দিয়েছিল, যেখানে জামশেদপুর এফসির ডিফেন্ডারদের একটু ভুল ছিল, দ্যাটস ওয়াই কিন্তু গোলটা কনসিড করে তারা। বাট সেই ফার্স্ট হাফে ইস্টবেঙ্গলের ওই গোলটা ছাড়া কিন্তু আর বলার মতো ইস্টবেঙ্গল কিছু করতে পারেনি, সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি বা সুযোগ তৈরি করতে দেওয়া হয়নি। জামশেদপুর এফসি অনবরত অ্যাটাক করে গেছে,
এবং ইস্ট বেঙ্গল কিন্তু খুব ভাগ্য ভালো ছিল ইস্ট বেঙ্গলে যে তারা ফার্স্ট হাফেই 2-3 গোলে পিছিয়ে যায়নি। জামশেদপুর এফসি একাধিক গোলে এগিয়ে যেতে পারতো ফার্স্ট হাফে, যেখানে একটি ডিসিশন, রেফারির একটি ডিসিশন কিন্তু তাদের, আমার যতদূর মনে হয় যে এগেনস্টে গিয়েছে। তারা কিন্তু একটা পেনাল্টি পেতে পারতো, যেখানে ইমরান খানকে কিন্তু বক্সের মধ্যে ফাউল করা হয়েছিল, বাট সেখানে কিন্তু রেফারি পেনাল্টি দেননি জামশেদপুর এফসিকে। লাক ভালো ছিল ইস্ট বেঙ্গলের। এছাড়াও কিন্তু প্রচুর এমন সুযোগ জামশেদপুর এফসি পেয়েছিল যেখানে কিন্তু জামশেদপুর ইজিলি গোল করে দিতে পারতো, বাট লাক কিন্তু ফার্স্ট হাফে ইস্ট বেঙ্গলের ভালো ছিল, দ্যাটস ওয়াই কিন্তু তারা গোল কনসিডার করেনি, এমনকি একটা গোলে এগিয়েও গিয়েছিল, যেখানেও কিন্তু কিছুটা আনলাকি বলতে হবে জামশেদপুর এফসিকে, তাদের ডিফেন্ডারদের ভুলে কিন্তু গোলটা কনসিড করতে হয় তাদের। সেকেন্ড হাফ যখন শুরু হয় তখন মনেই হচ্ছিল যে আরো ম্যাচটা জমজমাট হবে, কারণ জামশেদপুর এফসি যেভাবে অ্যাটাক করছিল ফার্স্ট হাফে, মনে হচ্ছিল তারা কিন্তু যে কোনো মুহূর্তে ম্যাচে কামব্যাক করতে পারে। সেকেন্ড হাফে তুলনামূলকভাবে ফার্স্ট হাফের তুলনায় কিন্তু ইস্ট বেঙ্গল ভালো ফুটবল খেলে, আরও কয়েকটা সুযোগ তারা তৈরি করে নিয়েছিল। তখন যদি ইস্ট বেঙ্গল আরও একটা গোল দিয়ে দিত, 2-0 গোলের লিড পেয়ে যেত, তাহলে হয়তো ম্যাচের রেজাল্ট অন্যরকম হলেও হতে পারতো। যেখানে বিষ্ণুর একটা আমার মনে পড়ছে হেড পোস্টে লাগে, এছাড়াও কিন্তু নাওরেম মহেশ সিং একটা সুযোগ পেয়ে গিয়েছিলেন, তো সেগুলো তারা কনভার্ট করতে পারেননি। যদি কনভার্ট করতে পারতেন ইস্ট বেঙ্গলের হয়ে, তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল 2-0 গোলের লিড পেয়ে যেত। বাট তখনও কিন্তু মনে হচ্ছিল যে জামশেদপুর যখন খুশি কিন্তু গেমে ফিরে আসতে পারে, গোল করে দিতে পারে, এবং সেটাই কিন্তু হয় 81 মিনিটের মাথায়, যেখানে রহিতা চিকাওয়া কিন্তু হেড করে গোল পরিশোধ করেন জামশেদপুর এফসির হয়ে। এরপর যখন জামশেদপুর খেলায় ফিরে আসে, সমতা ফেরায়, তারপর কিন্তু কন্টিনিউ অ্যাটাক করতে থাকে। অনেকগুলো সুযোগ কিন্তু সেকেন্ড হাফেও জামশেদপুর এফসি পেয়েছিল, যেখানে ড্যানিয়েল চিমাচুকু বলো বা সিভেরিও তোরো বলো, তারা কিন্তু অনেকগুলো সুযোগ তৈরি করেছিল, বাট তারা কিন্তু সেগুলো কনভার্ট করতে পারেনি। রহিতা চিকাওয়া গোল করে সমতায় ফেরান, তারপরেও কিন্তু অনেক সুযোগ জামশেদপুর এফসি পায়, বাট গোল হচ্ছিল না। একেবারে ম্যাচের শেষের দিকে, ইনজুরি টাইমেরও শেষের দিকে একটা ফ্রি কিক পায় জামশেদপুর এফসি, এবং সেই ফ্রি কিক থেকে কিন্তু, ডাইরেক্ট ফ্রি কিক থেকে কিন্তু গোল করেন জেরেমি মানজোরো। অসাধারণ বিশ্বমানের গোল জেরেমি মানজোরো, এবং তারপরেই কিন্তু ম্যাচটা শেষ হয়ে যায় এবং 2-1 গোলে জামশেদপুর এফসি কিন্তু জিতে যায়। 1 গোলে এগিয়ে ছিল ইস্ট বেঙ্গল, সেই 1 গোলে এগিয়ে থাকা ইস্ট বেঙ্গল কিন্তু 2-1 গোলে ম্যাচটা হেরে যায়, এবং সেখান থেকে ইস্ট বেঙ্গল কিন্তু কোনো পয়েন্টই পায় না ম্যাচটা থেকে। অপরদিকে জামশেদপুর এফসি, ক্রেডিট দিতেই হবে তাদের প্লেয়ারদের, যেভাবে হার না মানা মানসিকতা তারা দেখিয়ে আসছে লাস্ট 3-4টে ম্যাচে। আইএসএল এর সেকেন্ড লেগে কিন্তু তারা লাস্ট 3-4টে ম্যাচে প্রত্যেকটা ডিপার্টমেন্টে খুব ভালো ফুটবল খেলেছে, প্রত্যেকটা ম্যাচে নিজের সবটা 100% দেওয়ার চেষ্টা করেছে, এবং জেরেমি মানজোরো অনবদ্য ফুটবল কিন্তু খেলছেন, মানতেই হবে। সত্যি যেভাবে তিনি গোল করছেন, যেভাবে তিনি খেলাটাকে কন্ট্রোল করছেন, ফ্রি কিকে দক্ষতা দেখাচ্ছেন, অনবদ্য ফুটবল কিন্তু জেরেমি মানজোরো খেলছেন। তো এই প্লেয়ারটা পরবর্তী মৌসুমে আমি জানি না কোন দলে খেলবেন, হয়তো জামশেদপুরেই থেকে গেলেন, বা হয়তো অন্য কোনো ক্লাব তার প্রতি ইন্টারেস্ট দেখালো, তিনি কিন্তু সেই ক্লাবেও যেতে পারেন। তো এই প্লেয়ারটার দিকে কিন্তু আমাদের পরবর্তী মৌসুমেও, এবং এই মৌসুমে যে কটা ম্যাচ বাকি রয়েছে সেইখানেও নজর থাকবে। তো এই ম্যাচটা হারার ফলে ইস্ট বেঙ্গলের আইএসএল এর পয়েন্টস টেবিলে প্রথম 6 থাকা কিন্তু বহুত মুশকিল হয়ে গেল। ইম্পসিবল বলছি না, বাট খুবই ডিফিকাল্ট হয়ে গেল, কারণ লাস্ট কয়েকটা ম্যাচ ধরে ইস্ট বেঙ্গল কিন্তু একেবারেই ভালো ফুটবল খেলতে পারছে না। যদিও হায়দ্রাবাদ এফসি ম্যাচটা লাকিলি তারা জিতে গিয়েছিল, সেই ম্যাচটাও কিন্তু তাদের জেতার কথা নয়, যেভাবে তারা ফুটবল খেলেছিল সেই ম্যাচে। তো ইস্ট বেঙ্গলকে এখান থেকে ঘুরে দাঁড়াতে গেলে ভালো ফুটবল খেলতে হবে। ফেলিসিও ব্রাউন ফর্বসকে এখনো 100% ম্যাচ ফিট মনে হচ্ছে না, কখনোই মনে হচ্ছে না যে তিনি অপোনেন্টের পেনাল্টি বক্সে বা অপোনেন্টের বক্সে ঢুকে কোনো থ্রেট ক্রিয়েট করতে পারবেন খেলার মধ্যে। ভিক্টর ভাস্কোসকেও খুব একটা আহামরি লাগছে না। সৌভিক চক্রবর্তী নিজের সবটা দেওয়ার চেষ্টা করছেন। ডিফেন্সে কালকে আলেকজান্ডার প্যান্টিচ নেমেছিলেন, ফার্স্ট ম্যাচ হিসাবে খুব একটা খারাপ খেলেছেন বলবো না, বাট খুব যে ভালোও খেলেছেন সেরকমও বলা যাবে না। হিজাজি মাহের যেভাবে ফুটবল খেলছিলেন কলিঙ্গা সুপার কাপ 2024-এ, সেই ফর্ম কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি আইএসএল এর সেকেন্ড লেগে এবারের। তো এক্সপেক্ট করবো ইস্টবেঙ্গল তাড়াতাড়ি ভালো কিছু করবে, এবং ইস্টবেঙ্গলের যে স্ট্রাইকাররা এবং উইঙ্গাররা তারাও কিন্তু অসংখ্য চান্স মিস করছেন। নাওরেম মহেশ সিং, নন্দা কুমার, প্রচুর চান্স কিন্তু তারা মিস করছেন। এত মিস করলে, এত ভাইটাল ম্যাচে এত মিস করলে কিন্তু ইস্টবেঙ্গলের পক্ষে জেতা সত্যিই খুব মুশকিল হয়ে যাবে। তো এক্সপেক্ট করবো ইস্টবেঙ্গল এখান থেকে ঘুরে দাঁড়াবে। তো গতকালের ম্যাচটা হারার ফলে কিন্তু ইস্টবেঙ্গলের পয়েন্ট দাঁড়ালো 15 ম্যাচ খেলে তারা 8 নম্বর পজিশনে রইল আইএসএল এর পয়েন্টস টেবিলে। 6-এ উঠে এসছে গতকালকের ম্যাচটা জেতার ফলে জামশেদপুর এফসি,
তাদের পয়েন্ট সংখ্যা 20, 17 ম্যাচ খেলে, এবং 7-এ রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, 16 ম্যাচ খেলে 19। সুতরাং বুঝতেই পারছো টপ 6-এ যাওয়ার জন্য দারুণ লড়াই কিন্তু চলছে আইএসএল এর টিমগুলোর মধ্যেই। লাস্টের কয়েকটা টিমগুলোর মধ্যে প্রথম 5টা টিম মোটামুটি কিন্তু ফিক্স, তারা টপ 6-এ থেকে যাবে বলেই মনে হচ্ছে। বাট তারপরে যে 6খানা টিম রয়েছে সেখান থেকে কিন্তু যে কোনো টিম ওই 6th স্পটটায় কিন্তু আসতে পারে। দেখা যাক সেই টিমটা কে হয়। বাট ইস্ট বেঙ্গলকে যদি সেই জায়গায় আসতে হয়, 6 নম্বর দল হিসাবে ফিনিশ করতে হয় আইএসএল এর পয়েন্টস টেবিলে, তাহলে কিন্তু খুব ভালো ফুটবল খেলতে হবে, খুব ভালো প্ল্যান করে তাদের মাঠে নামতে হবে। তো দেখা যাক আলটিমেটলি কোন 6টা দল আইএসএল এর প্লে অফসের জন্য কোয়ালিফাই করে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবে না। তো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনকার মতো টাটা।